পৌষ সংক্রান্তির রাতে যা ঘটেছিল তারপর গ্রাম আর আগের মতো ছিল না। আজ পৌষ সংক্রান্তির দিন সবাই পিঠে খেতে খেতে এই গল্পটা শুনো, আরও বেশি মজা পাবে। গল্প ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। শুরু করা যাক আজকের গল্প। পৌষ সংক্রান্তির রাত মানেই গ্রামে অন্যরকম এক নীরবতা নামে। দিনের বেলায় যতই হইচই থাকুক, সূর্য ডোবার পর যেন সব কিছু গুটিয়ে যায়। কুয়াশা নামে ধীরে ধীরে, আর সেই কুয়াশার ভেতর লুকিয়ে থাকে এমন সব শব্দ যেগুলো দিনের আলোয় কেউ টেরি পায় না। সে বছর সংক্রান্তির দিনটা ছিল অদ্ভুতভাবে নিস্তব্ধ। পাখিরাও যেন আগে ভাগে ঘুমিয়ে পড়েছিল। আমাদের গ্রামটা নদীর ধারে, নদীর ওপারে শ্মশান, আর তার একটু ভেতরে একটা পরিত্যক্ত আম বাগান। বুড়োরা বলে ওই বাগানে একসময় নীলকর সাহেবের বাংলো ছিল, পরে আগুন লেগে সব পুড়ে যায়। কিন্তু আগুনে নাকি সব কিছু পোড়ে না। সংক্রান্তির রাতে গ্রামে নিয়ম, কেউ বাইরে বেরোয় না, বিশেষ করে ওই আমবাগানের দিকে কেউ পা বাড়ায় না। মা বারবার বলেছিল, আজ সন্ধ্যার পর কোথাও যাবি না, যা দরকার আছে এখনই করে আয়। কিন্তু তখন বয়স কম, ভয় কম, কৌতূহল বেশি। বন্ধুরা সবাই মিলে ঠিক করেছিল রাতে পাটুলি ভাজা খাওয়ার পর একটু নদীর ধারে যাব, শুধু নদী পর্যন্ত, এর বেশি না। আমি জানতাম মিথ্যে বলছি, তবু মনের ভেতর একটা টান ছিল, যেন আজকের রাতটা কিছু লুকিয়ে রেখেছে। রাত নামার সঙ্গে সঙ্গে কুয়াশা এত ঘন হয়ে উঠল যে নিজের হাতও স্পষ্ট দেখা যায় না। দূরে ঢাক বাজছিল, মকর সংক্রান্তির ঢাক। সেই শব্দ কুয়াশার ভেতর দিয়ে কেমন বিকৃত হয়ে আসছিল। ঢং ঢং, যেন কেউ অনেক দূর থেকে ধীরে ধীরে হাঁটছে। আমরা চারজন ছিলাম, আমি, নরেন, কালু আর শম্ভু। নদীর দিকে যেতে যেতে হঠাৎ শম্ভু থেমে গেল। শুনছিস? কি? কে যেন হাঁটছে না? আমরা সবাই থামলাম। প্রথমে কিছুই শোনা গেল না, তারপর খুব আস্তে আস্তে পায়ের আওয়াজ, কিন্তু সেটা আমাদের দিকে আসছে না, যেন চারপাশে ঘুরছে। কালু হেসে উঠল, কিন্তু তার হাসি কাঁপছিল। আর শুরু করিস না, কুয়াশায় এমনই লাগে। ঠিক তখনই নদীর দিক থেকে একটা আলো দেখা গেল, মৃদু নীলচে আলো। দীপাবলির প্রদীপের মতো না, যেন জোনাকির আলো বড় হয়ে গেছে। আলোটা স্থির ছিল, কিন্তু তার ভেতর কিছু একটা নড় ছিল। নরেন ফিসফিস করে বলল, ওটা কি? আমরা কেউ উত্তর দিতে পারলাম না। আলোটা ধীরে ধীরে আমাদের দিকে আসছিল। কুয়াশার মধ্যে আলো মানে শুধু আলো নয়, তার সঙ্গে আসে ছায়া। সেই ছায়াটা ছিল অস্বাভাবিক লম্বা, আর মাটির সঙ্গে ঠিকমতো লাগছিল না। হঠাৎ নদীর জল থেকে একটা শব্দ উঠল, ছপাস করে কিছু পড়ল যেন, কিন্তু কেউ ছিল না। আলোটা তখন থেমে গেল, মনে হচ্ছিল কেউ দাঁড়িয়ে আমাদের দেখছে। আমার বুকের ভেতর কেমন জানি ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। শুধু ভয় নয়, যেন কেউ অচেনা একটা স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। আমি জানি না কেন, কিন্তু তখন মনে হচ্ছিল এই রাতটা আগেও এসেছে, এই দৃশ্য আমি আগেও দেখেছি। শম্ভু হঠাৎ বলে উঠল, চল ফিরে যাই। ঠিক তখনই আমবাগানের দিক থেকে একটা আওয়াজ এলো, শুকনো পাতা মারানোর শব্দ। কেউ ধীরে ধীরে হাঁটছে, কিন্তু পা ফেলার তালটা মানুষের মতো না, থামছে, আবার চলছে, আবার থামছে। কালু দৌড় দিতে চাইল, কিন্তু তার পা যেন জমে গেল। নরেনের মুখ ফ্যাকাশে, সে ফিসফিস করে বলল, ওদিকে তাকাস না। আমি তাকালাম। কুয়াশার ভেতর থেকে একটা অবয়ব বেরিয়ে আসছিল, মানুষের মতো, কিন্তু পুরো না। মুখটা স্পষ্ট নয়, যেন কুয়াশায় মুখ হয়ে আছে। চোখের জায়গায় শুধু দুটো অন্ধকার গর্ত, কিন্তু সেই গর্ত থেকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছিলাম। অবয়বটা কথা বলল, কিন্তু শব্দটা কানে ঢুকলো না, মাথার ভেতর ঢুকলো। ফিরে এসেছিস? আমি নিশ্চিত জানতাম ও আমাকে বলছে, কিন্তু আমি ওকে কোনোদিন দেখিনি। তবু কথাটার মধ্যে এমন একটা পরিচিতি ছিল, যেন বহুদিনের চেনা কেউ। নরেন হঠাৎ চিৎকার করে উঠল। সেই চিৎকারে যেন কুয়াশা কেঁপে উঠল। আলোটা নিভে গেল, অবয়বটা মিলিয়ে গেল, যেন কখনো ছিলই না। আমরা দৌড় দিলাম। কে কোথায় যাচ্ছে কেউ দেখেনি, শুধু জানতাম পেছনে কিছু একটা আসছে। পায়ের আওয়াজ, পাতার শব্দ, আর মাঝে মাঝে সেই ঢাকের বিকৃত শব্দ, ঢং ঢং। বাড়ির দরজায় পৌঁছে দেখি মা দরজার সামনে দাঁড়িয়ে, মুখে ভয়, চোখে জল। কোথায় ছিলে? আমি কিছু বলতে পারলাম না, শুধু পেছনে তাকালাম। কিছুই নেই, কুয়াশা, নিস্তব্ধতা, আর দূরে ঢাকের শব্দ।
সেই রাতে আমি ঘুমোতে পারিনি। বারবার মনে হচ্ছিল জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। শ্বাসের শব্দ পাচ্ছিলাম, কিন্তু জানালা খুলে দেখার সাহস হয়নি। ভোরের দিকে চোখ লেগেছিল। স্বপ্নে দেখলাম আমবাগানের ভেতর আগুন জ্বলছে। আগুনের মাঝে কেউ দাঁড়িয়ে, তার মুখ আমার মতো। সে বলছে, পৌষ সংক্রান্তির রাত শেষ হয়নি। আমি চমকে উঠে বসলাম। বাইরে তখনও কুয়াশা। দূরে নদীর দিক থেকে আবার সেই নীলচে আলো দেখা যাচ্ছিল। ভোরের আলো ফোটার আগেই উঠোনে নড়াচড়া শুরু হয়ে গেল। পৌষ সংক্রান্তির সকাল মানেই পিঠে পুলির ব্যস্ততা। কুয়াশার ভেতর দিয়ে চুলোর ধোঁয়া উঠছে, চালের গুঁড়োর গন্ধে বাতাস ভারী। অন্যদিন হলে এই গন্ধটা মন ভরিয়ে দিত, কিন্তু সেদিন বুকের ভেতর কোথাও যেন একটা অস্বস্তি লেগেছিল। মা উঠোনে বসে পুলি পিঠে বানাচ্ছিল। হাতের তালুতে চালের গুঁড়ো, ভেতরে নারকেল গুড়ের পুর। আগুনে বসানো হাঁড়িতে দুধ ফুটছে টলটল করে। মাঝে মাঝে দুধ উপচে পড়ছে। মা মুখে মুখে বলছে, দুধ উপচলে লক্ষ্মী আসে। আমি চুপ করে বসেছিলাম। চোখ বারবার চলে যাচ্ছিল আমবাগানের দিকের কুয়াশার দিকে। আলোটা আর দেখা যাচ্ছিল না, কিন্তু মনে হচ্ছিল ওখানে কিছু একটা আছে, লুকিয়ে। মা হঠাৎ বলল, কাল রাতে বাইরে গিয়েছিলি তাই না? আমি চমকে তাকালাম। না মানে। মা কথা কাটিয়ে দিল, মিথ্যে বলিস না। পৌষ সংক্রান্তির রাতে বাইরে গেলে ভালো হয় না, বিশেষ করে ওদিকটায়। সে আঙুল তুলল আমবাগানের দিকে। আমি সাহস করে বললাম, ওখানে আসলে কি আছে মা? মা একটু চুপ করল। হাতের পুলি পিঠেটা দুধে ছেড়ে দিয়ে ধীরে ধীরে বলল, সব কথা জানতে নেই, কিছু জিনিস না জানাই ভালো। ঠিক তখনই নরেন এলো। চোখ লাল, মুখ শুকনো। কালু আর শম্ভু কেউ আসেনি। নরেন ফিসফিস করে বলল, কালু অসুস্থ, জ্বর উঠেছে হঠাৎ, বকবক করছে। আমার বুকটা ধক করে উঠল। কি বকছে? নরেন চারপাশে তাকিয়ে বলল, বলছে আগুন নিভছে না, পিঠে দে, এই সব। মায়ের হাত থমকে গেল। সে নরেনের দিকে তাকালো, তারপর আমার দিকে। ওদের বাড়িতে কি পিঠে বানাচ্ছে? নরেন মাথা নেড়ে বলল, না। কালুর মা নাকি বলছে চুলো ধরছে না, আগুন জ্বলে আবার নিভে যাচ্ছে। মা আর কিছু বলল না, শুধু পুলি পিঠের হাঁড়িটা নামিয়ে রাখল। তারপর আলাদা করে 3টে পুলি তুলে একটা থালায় রাখল। এগুলো নিয়ে চল। আমি অবাক হয়ে বললাম, কোথায়? মা নিচু গলায় বলল, আমবাগানের ধারে। নরেন ভয় পেয়ে গেল। ওখানে? এখন? মা কঠিন গলায় বলল, পৌষ সংক্রান্তির দিনে যা দেওয়া হয় সেটা ফেরত আসে না, কিন্তু না দিলে সে নিজে নিতে আসে। আমরা 3জন রওনা হলাম। কুয়াশা তখনও ঘন। আমবাগানের কাছে যেতেই হাওয়া ঠান্ডা হয়ে গেল। শুকনো পাতার ওপর শিশির জমে চকচক করছে। মায়ের হাতে থালা, থালার ভেতর থেকে দুধ আর গুড়ের মিষ্টি গন্ধ ছড়াচ্ছে। আমবাগানের একেবারে ধারে এসে মা থামল। এখানেই লাগব। সে থালাটা মাটিতে নামিয়ে রাখল। তারপর চোখ বন্ধ করে কিছু একটা বিড়বিড় করে বলল। আমি ঠিক শুনতে পেলাম না, শুধু পৌষ, আগুন, ফিরে যা, এই শব্দগুলো কানে এলো। হঠাৎ চারপাশে কুয়াশা নড়ল, যেন কেউ হাঁটছে। পায়ের আওয়াজ না, বরং পাতার ওপর চাপ পড়ার একটা অনুভূতি। থালার দুধটা কেঁপে উঠল। নরেন আমার হাত চেপে ধরল। আমি দেখলাম কুয়াশার ভেতর থেকে সেই অবয়বটা ধীরে ধীরে বেরিয়ে আসছে। এবার তার মুখটা একটু স্পষ্ট, পোড়া দাগে ভরা, চোখ দুটো গগের, কিন্তু রাগ নেই, একটা হাহাকার আছে। সে থালার দিকে তাকালো, তারপর আমার দিকে। মাথার ভেতর সেই শব্দ এখনো মনে আছে। সে ঝুঁকে পুলি পিঠেটা তুলল, কিন্তু হাত দিয়ে না। পিঠেটা যেন নিজে থেকেই উঠল, কুয়াশার ভেতর মিলিয়ে গেল। দুধের হাঁড়ির মতো একটা গরম গন্ধ ছড়িয়ে পড়ল চারদিকে। অবয়বটা ধীরে ধীরে পিছিয়ে গেল। যাওয়ার সময় যেন বলল, এবারের মতো। সব কিছু আবার স্থির। পাখির ডাক, দূরের মানুষের আওয়াজ, সব ফিরতে শুরু করল।
মা দীর্ঘশ্বাস ফেলল। চল। ফিরে এসে শুনলাম কালুর জ্বর নেমে গেছে, বকবক বন্ধ। শম্ভুও নাকি রাতে অদ্ভুত স্বপ্ন দেখে জেগে উঠেছিল, কিন্তু এখন ঠিক আছে। পৌষ সংক্রান্তির দিনটা কেটে গেল পিঠে পুলি, হাসি আর রোদে। কিন্তু সন্ধ্যা নামতেই আমার বুকের ভেতর আবার সেই ঠান্ডা স্রোত। আমি জানতাম সব শেষ হয়নি, কারণ রাত নামলেই দূরে ঢাকের শব্দের সঙ্গে সঙ্গে আমবাগানের দিক থেকে আবার ভেসে এলো আগুনের গন্ধ। আর আমি বুঝলাম, যাকে একবার পিঠে দিতে হয় তাকে প্রতি পৌষেই মনে রাখতে হয়। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই গ্রামটা আবার বদলে গেল। দিনের আলোয় যে আমবাগানটা নিস্তেজ আর নিরীহ লাগে, অন্ধকার নামলেই তার ভেতর যেন শ্বাস প্রশ্বাস শুরু হয়। গাছের ডালগুলো বাতাস ছাড়াই নড়ছিল। কুয়াশা এবার আর সাদা না, হালকা ধূসর, যেন ধোঁয়ার সঙ্গে মিশে গেছে। মা সন্ধ্যার পিঠেপুলি শেষ করে দরজায় খিল দিয়ে দিল। আজ আর দরজা খুলবি না, কেউ ডাকলেও না। আমি জানতাম কেউ বলতে মানুষ নাও হতে পারে। ঘরের ভেতর প্রদীপ জ্বলছে, আলোটা কাঁপছে, ছায়াগুলো দেয়ালে অদ্ভুত আকার নিচ্ছে। বাইরে ঢাকের শব্দ আবার শুরু হয়েছে, কিন্তু এবার তালটা ঠিক নেই। ঢং ঢং থেমে যাচ্ছে, আবার হঠাৎ বেজে উঠছে। ঠিক তখনই উঠোনে কিছু পড়ার শব্দ হলো, টুপ করে। মা চমকে তাকালো। কি পড়ল? আমি জানালার ফাঁক দিয়ে তাকালাম। উঠোনের মাঝখানে কিছু একটা পড়ে আছে, গোল, সাদা। কাছে গিয়ে বুঝলাম পিঠে, পুলি পিঠে। কিন্তু আমরা তো সব পিঠে বানিয়ে ফেলেছি। মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কে দিল? তারপর আবার টুপ টুপ আরও দুটো পিঠে পড়ল। একটার উপর কালচে দাগ, যেন পোড়া। গুড়ের গন্ধের সঙ্গে এবার একটা পোড়া কাঠের গন্ধ মিশে যাচ্ছে। হঠাৎ বাইরে থেকে গলা ভেসে এলো, মানুষের গলা, কিন্তু টান টান, শুকনো। ভেতরে নে। মা কাঁপা গলায় বলল, নিস না, বাইরে যা দিয়েছে বাইরে থাকুক। গলাটা এবার হেসে উঠল। হাসিটা কানে নয়, দাঁতে লেগে গেল। আগে তো নীতিশ। আমার মাথার ভেতর হঠাৎ একটা দৃশ্য ভেসে উঠল। আগুন, চুলা, নারকেল গুড়, আর আমি, ছোট আমি, কারো হাতে পিঠে দিচ্ছি। আমি চিৎকার করে উঠলাম, মা, আমি ওকে চিনি। মা আমার দিকে তাকালো, চোখে ভয় নয়, বরং একরাশ দুঃখ। জানতাম একদিন মনে পড়বেই। সে ধীরে ধীরে বলতে শুরু করল, অনেক বছর আগে, যখন আমি জন্মাইনি, তখন আমবাগানে আগুন লেগেছিল। গ্রামের লোক বলে দুর্ঘটনা, কিন্তু আসলে সেদিন পৌষ সংক্রান্তির রাতে কেউ নিয়ম ভেঙেছিল। পিঠে দেওয়ার কথা ছিল, দেওয়া হয়নি। আগুনে পুড়ে একজন মারা যায়। তার ছেলে বেঁচে ছিল, আমার বয়সী। তুই তখন খুব ছোট। মা বলল, তোর হাত দিয়ে ওকে পিঠে দিয়েছিলাম। ওর নাম ছিল তোর নামের মতোই। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে সে? বাইরের গলাটা আবার ভেসে এলো, আমাকে ভুলে গেছিস? হঠাৎ দরজায় প্রচণ্ড ধাক্কা পড়ল, কাঠ কেঁপে উঠল, প্রদীপ নিভে গেল। অন্ধকারে শুধু গন্ধ, দুধ, গুড় আর পোড়া মাংসের গন্ধ। মা চিৎকার করে বলল, চোখ বন্ধ কর। আমি চোখ বন্ধ করলাম। তখনই মাথার ভেতর সেই অবয়বটা এলো। এবার তার মুখ পুরো পরিষ্কার। সে আমি, কিন্তু পোড়া, চোখে আগুন, হাতে পিঠে। প্রতি পৌষে দিতে হবে, সে বলল, নইলে আমি নিজে নিতে আসব। ধাক্কা থেমে গেল। হঠাৎ সব শব্দ বন্ধ, নিস্তব্ধতা। চোখ খুলে দেখি ভোরের আলো ঢুকছে। উঠোনে কোনো পিঠে নেই, দরজায় কোনো দাগ নেই, সব কিছু স্বাভাবিক। মা চুপচাপ বসে আছে। শেষ? আমি জিজ্ঞেস করলাম। মা মাথা নেড়ে বলল, না, শুরু। সেই বছর থেকে প্রতি পৌষ সংক্রান্তির রাতে আমরা আমবাগানের ধারে পিঠে রেখে আসি। কেউ দেখে না, কেউ জানে না, কিন্তু না রাখলে কুয়াশার ভেতর থেকে কেউ এসে মনে করিয়ে দেয়। আর আমি জানি, যতদিন এই গ্রাম থাকবে, যতদিন পৌষ আসবে, ততদিন আগুন পুরো নিভবে না। পরের বছর পৌষ আসার অনেক আগেই আমার ভেতরে অস্বস্তি শুরু হয়ে গেল। আষাঢ় শ্রাবণ পেরিয়ে ভাদ্র এলো, তবু মাঝে মধ্যে রাতে ঘুম ভেঙে যেত।
জানালার বাইরে তাকিয়ে দেখতাম কিছু নেই, কিন্তু গন্ধটা থাকতো, কাঁচা দুধ আর পোড়া গুড়ের গন্ধ, যেটা কেবল পৌষ সংক্রান্তির রাতেই থাকার কথা। মা আমাকে আগের মতো আর বাইরে যেতে দিত না। আমবাগানের দিকটা পুরো এড়িয়ে চলতাম। নরেনও বদলে গেছে, আগের মতো হাসি খুশি না। কথা বললে মাঝে মধ্যে থেমে যেত, যেন কিছু শুনছে। একদিন বিকেলে নদীর ধারে বসেছিলাম। হঠাৎ নরেন বলল, তুই কি মনে করিস ওরা শুধু একজন? আমি তাকালাম, কারা? নরেন গলা নামিয়ে বলল, যারা পিঠে নেয়। সেদিন প্রথম বুঝলাম আমাদের ঘটনা একা না। গ্রামের আরও অনেক বাড়িতেই নাকি এমন হয়, কেউ স্বীকার করে না। শুধু প্রতি পৌষে চুলো জলে একটু বেশি, পিঠে বানানো হয় একটু বেশি, আর রাতের বেলা কেউ কাউকে দেখে না। পৌষ সংক্রান্তির আগের দিন কালু মারা গেল। হঠাৎ, কোনো অসুখ না, কোনো আগাম লক্ষণ না। সকালে উঠে বলে মাথা ঘুরছে, দুপুরের মধ্যেই নিস্তেজ, সন্ধ্যার আগেই নিথর। গ্রামে কানাঘুষা শুরু হলো। ওর বাড়ি নাকি এবার পিঠে দেয়নি, চুলো জ্বলেনি বলেই তো, আগুন যে ফেরত যায়। মা আমাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। কাল রাতে যা বলবো করবি, প্রশ্ন করবি না। রাত নামলো, ঢাক বাজলো, কুয়াশা নামলো আগের চেয়েও ঘন। আমরা আবার থালা সাজালাম, পুলি পিঠে, দুধ, গুড়। কিন্তু এবার থালাটা ভারী লাগছিল, শুধু খাবারের ওজন না, মনে হচ্ছিল কারো অপেক্ষা জমে আছে এতে। আমবাগানের ধারে পৌঁছাতেই দেখি আমরা একা না, আরও লোক এসেছে, চুপচাপ, চোখ নিচু করে। কারো হাতে থালা, কারো হাতে হাঁড়ি, কেউ কারো দিকে তাকাচ্ছে না। হঠাৎ আগুনের আলো জ্বলে উঠল আমবাগানের ভেতরে, কিন্তু আগুনে কোনো কাঠ নেই, কোনো শব্দ নেই, শুধু আলো আর তাপ। একটার পর একটা অবয়ব বেরোতে লাগলো, পোড়া, ধোঁয়ায় ঢাকা, চোখে আগুন। তাদের মধ্যে আমি তাকে দেখলাম, আমার মতো মুখ। সে এগিয়ে এলো। এখন বুঝেছিস, সে বলল, আমরা অনেক। মা কাপা হাতে থালা নামিয়ে রাখল, অন্যরাও রাখল। থালাগুলো একে একে হালকা হয়ে গেল, যেন কেউ তুলে নিচ্ছে। হঠাৎ কালুর কণ্ঠস্বর শুনলাম, আমি ভুলে গিয়েছিলাম। আমি তাকালাম, কালু দাঁড়িয়ে আছে আগুনের ধারে, চোখে অভিযোগ নেই, শুধু ক্লান্তি। সে আমার দিকে তাকিয়ে বলল, ভুলিস না। এক মুহূর্তে সব নিভে গেল, আগুন, অবয়ব, আলো, সব। ভোরে গ্রাম জেগে উঠল। কেউ কিছু বলল না, কালুর কথা কেউ তুলল না। কিন্তু সেই দিন থেকে কেউ আর সংক্রান্তির রাতে পিঠে দেওয়া বন্ধ করেনি। আমি জানি একদিন মা থাকবে না, একদিন আমি একা যাব থালা হাতে, আর একদিন হয়তো আমাকেও কেউ পিঠে দেবে। কারণ পৌষ সংক্রান্তির রাত শুধু উৎসব না, এটা হিসেব মেটানোর রাত। মায়ের শরীর ভাঙতে শুরু করলো ওই শীতের পর থেকেই। ডাক্তার বলতো বয়স, ঠান্ডা লেগেছে, কিন্তু আমি জানতাম ওটা বয়স না, ওটা ক্লান্তি। প্রতি পৌষে থালা হাতে আমবাগানের ধারে যাওয়ার ক্লান্তি। ভয়টা সে কখনো মুখে আনত না, কিন্তু রাতে ঘুমের মধ্যে মাঝে মাঝে বিড়বিড় করত। আর কটা বছর! আমি তখন বড় হচ্ছি, ভয়টাও আমার সঙ্গে বড় হচ্ছে। আগের মতো কুয়াশা দেখলেই বুক ধড়ফড় করত না, বরং একটা অদ্ভুত টান কাজ করত, যেন কেউ ডাকছে, কিন্তু নাম ধরে না। পরের পৌষ সংক্রান্তির আগে হঠাৎ গ্রামে নতুন লোক এলো। স্কুলের মাস্টার বদলি হয়ে এসেছে, নাম ঘোষবাবু। শহরের মানুষ এসব গ্রাম্য কথা বিশ্বাস করে না। একদিন চায়ের দোকানে বসে হেসে বলল, ভূত প্রেত এসব কুসংস্কার, আগুন পিঠে সব কল্পনা। চায়ের দোকানে নিস্তব্ধতা নেমে এলো, কেউ উত্তর দিল না। শুধু দোকানের কোণে বসে থাকা বুড়ো হরু বলল, পৌষের রাতে বাইরে যাবেন না মাস্টার মশাই। ঘোষবাবু হেসে উড়িয়ে দিল। সংক্রান্তির দিন এলো, গ্রামে আগের মতোই পিঠে পুলির আয়োজন। ঘোষবাবুর বাড়িতেও চুলো জ্বলছে, কিন্তু সন্ধ্যার পর সে বেরিয়ে পড়ল। বলল আমবাগান দেখে আসবে, গুজবটা নিজে চোখে দেখে হাসবে। আমি জানতাম আজ কিছু একটা ঘটবে। রাত গভীর হলো, ঢাক বাজল, কুয়াশা নামলো। আমরা থালা সাজালাম, কিন্তু এবার মা উঠতে পারল না, তার হাত কাঁপছিল। সে আমার দিকে তাকিয়ে বলল, আজ তুই যাবি। আমি থালা হাতে নিলাম। আশ্চর্যভাবে ভয় লাগলো না, বরং মনে হচ্ছিল অনেক দেরি হয়ে গেছে। আমবাগানের দিকে যেতে যেতে দূর থেকে চিৎকার শুনলাম,
মানুষের চিৎকার, ঘোষবাবুর গলা, কে আছে, কে? আমি দৌড়ে গেলাম। কুয়াশার ভেতর আগুন জ্বলছে। আগুনের সামনে ঘোষবাবু দাঁড়িয়ে, মুখে আতঙ্ক, তার সামনে সেই অবয়বগুলো, আর তাদের মাঝে সে, আমার মতো মুখ পোড়া। সে শান্ত গলায় বলল, বিশ্বাস না করলে দেখতে হয়। ঘোষবাবু হাঁটু গেড়ে বসে পড়ল। আমি কিছু করিনি। করিসনি, সে বলল, তাই তো ডাকিনি, কিন্তু নিয়ম ভাঙলে শিখতে হয়। আমি সামনে এগিয়ে গেলাম, থালা নামিয়ে রাখলাম। নাও, আমি বললাম, এবার ওকে ছেড়ে দাও। সে আমার দিকে তাকালো অনেকক্ষণ, তারপর বলল, তুই এখন পারিস। আগুন নিভে গেল, অবয়বগুলো মিলিয়ে গেল। ঘোষবাবু অজ্ঞান হয়ে পড়ে। আর কখনো সে হাসেনি। কয়েক মাসের মধ্যেই গ্রাম ছেড়ে চলে গেল। মা সেই বছরই মারা গেল। যাওয়ার আগে শুধু বলল, ভুলিস না। এখন প্রতি পৌষ সংক্রান্তির রাতে আমি একা যাই, থালা হাতে, কুয়াশার ভেতর দিয়ে। কখনো তাকে দেখি, কখনো দেখি না, কিন্তু জানি সে আছে। আর আমি বুঝেছি, ভয়টা আসলে তাদের না, ভয়টা আমাদের। কারণ একদিন আমরাও তালিকায় নাম লেখাই। পৌষ সংক্রান্তির রাতটাই শুধু ভূতের গল্প না, এটা অপেক্ষার গল্প। আর সেই অপেক্ষা কখনো শেষ হয় না। মা চলে যাওয়ার পর প্রথম পৌষ সংক্রান্তিটাই ছিল সবচেয়ে ভারী। বাড়িটা তখন অদ্ভুতভাবে ফাঁকা লাগত। পিঠে বানানোর সময় আর মায়ের হাত দেখা যায় না, শুধু চুলোর আগুন আর আমার একা ছায়া। তবু নিয়ম ভাঙেনি। চাল গুঁড়ো করেছি, নারকেল কুড়িয়েছি, গুড় গলিয়েছি। দুধ ফুটতে ফুটতে উঠোন ভরে গেছে সেই পরিচিত গন্ধে, যেটা এখন আর উৎসবের না, দায়িত্বের। পিঠে বানাতে বানাতে হঠাৎ মনে হলো কেউ পেছনে দাঁড়িয়ে দেখছে। ঘাড় ঘুরিয়ে তাকালাম, কেউ নেই, কিন্তু ছায়াটা ছিল। আমার ছায়ার পাশে আরেকটা ছায়া, একটু লম্বা, একটু বেঁকে থাকা। আমি কিছু বললাম না, শিখে গেছি। ওরা কথা বললে শোনে, ডাকলে আসে। রাত নামল, ঢাক বাজল। কুয়াশা এবার নিচু হয়ে হাঁটছিল, মাটির গা বেয়ে। থালা হাতে বেরোলাম। কেউ আর আমার সঙ্গে আসে না, গ্রাম জানে এটা আমার কাজ। আমবাগানের কাছে পৌঁছাতেই বুঝলাম আজ কিছু আলাদা। বাতাস থমকে আছে, আগুন জ্বলছে না, কিন্তু আলো আছে, নীলচে আলো, নদীর দিক থেকে ভেসে আসছে। থালা নামাতে যাব, ঠিক তখনই সে সামনে এসে দাঁড়ালো। পোড়া মুখ, কিন্তু এবার চোখে আগুন নেই, চোখে ক্লান্তি। একাই এলি, সে বলল। আমি মাথা নেড়ে বললাম, এবার থেকে তাই। সে থালার দিকে তাকালো না, আমার দিকে তাকিয়ে বলল, তোর ভয় আর নেই? আমি একটু ভেবে বললাম, ভয় আছে, কিন্তু পালানোর নেই। সে হালকা হেসে উঠল, সেই হাসিতে আগের সেই কাঁপুনি নেই। তুই আমাদের মতো হচ্ছিস। এই কথাটাই আমি সবচেয়ে ভয় পেতাম। আমাদের মতো মানে? সে হাত বাড়ালো, হাতটা ধোঁয়ার মতো, কিন্তু ছোঁয়া ঠান্ডা। যারা দেয় আর যারা নেয়, তাদের মাঝখানে যারা থাকে। হঠাৎ আমবাগানের ভেতর নড়াচড়া শুরু হলো। আরও অবয়ব বেরোতে লাগলো, কিছু পরিচিত মুখ, কালু, আরও কয়েকজন যাদের ছোটবেলা থেকে চিনতাম। কেউ কারো দিকে তাকাচ্ছে না, সবাই আমার দিকে তাকিয়ে আছে। এদের সবাই কি? আমি প্রশ্ন শেষ করতে পারলাম না। সে মাথা নেড়ে বলল, হ্যাঁ, আর আরও হবে। থালাটা হালকা হয়ে গেল। আমি বুঝলাম নেওয়া হয়ে গেছে, কিন্তু কেউ মিলিয়ে গেল না, সবাই দাঁড়িয়ে রইল। আজ যাচ্ছ না? আমি জিজ্ঞেস করলাম। সে ধীরে ধীরে বলল, না, আজ তোকে দেখাতে এলাম। কি? সে আঙুল তুলে গ্রামটার দিকে দেখালো। কুয়াশার ভেতর দিয়ে দেখি আমাদের গ্রামটা যেন দুটো স্তরে ভাগ হয়ে গেছে। একটায় আলো, ঘরবাড়ি, মানুষ, আর একটাই ছায়া, আগুনের দাগ, নীরব মুখ। প্রতি পৌষে এই দুটো কাছাকাছি আসে, সে বলল। কেউ যদি না দেয়, ভারসাম্য ভেঙে যায়। আমি বুঝলাম, এটা শুধু অভিশাপ না, এটা একটা বোঝাপড়া। তুই কতদিন? আমি জিজ্ঞেস করলাম। সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, যতদিন তুই চাইবি। এই কথাটাই ছিল আসল ফাঁদ। ভোর হওয়ার আগে তারা মিলিয়ে গেল। আমবাগান আবার অন্ধকার,
নীরব। আমি বাড়ি ফিরলাম, কিন্তু জানতাম আমি আর আগের মতো নেই। সেই দিন থেকে মাঝে মাঝে রাতে স্বপ্ন দেখি না, স্বপ্ন আমাকে দেখে। আগুনের ভেতর দাঁড়িয়ে থাকি থালা হাতে। কখনো আমার সামনে কেউ দাঁড়ায়, তার মুখ আমার ছেলের মতো। আমি এখন বুঝি এই গল্পের শেষ নেই, এটা এক হাত থেকে আরেক হাতে যায়, ঠিক পিঠে দেওয়ার মতো। আর তাই পৌষ সংক্রান্তির রাতে যদি তুমি কখনো কুয়াশার ভেতর দুধ আর গুড়ের গন্ধ পাও, যদি মনে হয় কেউ তোমার দিকে তাকিয়ে আছে, ভয় পেও না, হয়তো শুধু হিসেব মিলছে। শেষ পৌষ সংক্রান্তির রাতটা অদ্ভুতভাবে শান্ত ছিল। ঢাক বাজছিল, কিন্তু বিকৃত নয়। কুয়াশা নামছিল, কিন্তু ভারী না। মনে হচ্ছিল সবকিছু নিজের জায়গায় ফিরে যাচ্ছে। আমি সেই রাতে আর থালা হাতে আমবাগানের দিকে যাইনি। চুলোয় আগুন জ্বালিয়েছিলাম ঠিকই, পিঠে বানিয়েছিলাম ঠিকই, কিন্তু আলাদা করে রাখিনি। মনের ভেতর ভয় ছিল, কিন্তু তার সঙ্গে ছিল একটা দৃঢ়তা, যেটা আগে কখনো ছিল না। রাত বাড়ল, কোনো আওয়াজ এলো না, কোনো পায়ের শব্দ না, কোনো ডাক না, শুধু হালকা হালকা হাওয়া আর দূরের ঢাক। হঠাৎ ঘরের কোণে সেই পরিচিত ঠান্ডা অনুভূতি। জানতাম সে এসেছে। আমি তাকালাম, সে দাঁড়িয়ে আছে, আগের মতো পোড়া না, আগের মতো ধোঁয়ায় ঢাকা না। মুখটা এবার পরিষ্কার, খুব শান্ত। আজ এলি না, সে বলল। আমি মাথা নেড়ে বললাম, না। ভুল করলি? তার গলায় অভিযোগ নেই, কৌতূহল। আমি ধীরে বললাম, না, হিসেব শেষ। সে অনেকক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তুই বুঝে গেছিস, তাই তো? আমি জানালাম, পিঠে দেওয়ার কথা কখনো ছিল না, ওটা ভয়কে খাওয়ানোর নিয়ম ছিল। ভয় যত খায় তত বড় হয়। সে হালকা হাসল। ঠিক, আর ভয় ছাড়া আমরা থাকি না। চারপাশে কুয়াশা নড়ল, আমবাগানের দিক থেকে আরও অবয়ব বেরোলো, কিন্তু এবার তারা অস্থির না, যেন অপেক্ষা করছে। আমি বললাম, তোমরা এখন যেতে পারো। সে আমার দিকে তাকালো। সবাই পারবে না, কিন্তু শুরু তো হোক, আমি বললাম। কিছুক্ষণ পর প্রথমবারের মতো দেখলাম একটা অবয়ব ধীরে ধীরে হালকা হয়ে গেল, আগুনের দাগ মিলিয়ে গেল, তারপর আর একটা, তারপর আরও। সবাই না, কিন্তু কেউ কেউ। সে শেষ পর্যন্ত দাঁড়িয়েছিল। তুই জানিস আমি যেতে পারবো না। আমি মাথা নেড়ে বললাম, জানি। সে এগিয়ে এলো, আমার কাঁধে হাত রাখল। এবার হাতটা ঠান্ডা না, উষ্ণ। কিন্তু তুই আর আমাদের মতো হবি না। তারপর সে পিছিয়ে গেল, কুয়াশার ভেতর মিলিয়ে গেল, কোনো আগুন, কোনো আলো ছাড়াই। ভোর হলো। সেদিন গ্রামে কেউ কিছু বুঝতে পারেনি, শুধু কয়েকটা বাড়িতে প্রথমবার পিঠে বানানো হয়নি, তবু কিছু ঘটেনি। বছর যায়, পৌষ আসে, ঢাক বাজে, কুয়াশা নামে, কিন্তু আম বাগান আর আগের মতো শ্বাস নেয় না। আমি জানি সব শেষ হয়নি, হয়তো কোনোদিন হবে না, কিন্তু একটা কথা নিশ্চিত, পৌষ সংক্রান্তির রাত আর হিসেবের রাত নয়, ওটা এখন স্মৃতির রাত। যাদের আমরা ভয় থেকে জন্ম দিয়েছিলাম, তাদের একটু একটু করে ভুলে যাওয়ার রাত। আর যদি কোনো রাতে তুমি পিঠে পুলির গন্ধের সঙ্গে হালকা পোড়া গন্ধ পাও, যদি মনে হয় কেউ দূর থেকে তাকিয়ে আছে, ভয় পেও না, সে হয়তো শুধু বিদায় জানাতে এসেছে। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্প ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গল্প শুনতে।